গতদিন আমরা ওই যে ব্লেন্ডার দেখতেছিলাম, ব্লেন্ডার দেখতে দেখতে থেমে গেছিলাম। তো ব্লেন্ডারের লাইট কম লাগতেছিলেন। তো ব্লেন্ডারের হচ্ছে আমি এখানে একটা জিনিস দেখাইছিলাম, হ্যাঁ। তো এটা নিয়ে একটু কথা বলে শেষ করে ফেলি। সেটা হচ্ছে স্টোরি বোর্ডিং বলে একটা জিনিস আছে। তোমরা কেউ জানো কিনা এটা সম্পর্কে? স্টোরি বোর্ডিং এটা তোমার অনেকগুলো জায়গায় কাজে লাগে। মানে তোমরা যে যে ফিল্ডে কাজ করো সেখানে সেখানে এরকম এই অ্যাপ্লিকেশনটা লাগবে, স্টোরি বোর্ডিং। তো মনে করো যে এটা একটা কনসেপ্ট আর কি। সো মনে করো তুমি একটা গেম বানাবা, বা একটা গেম প্লে বানাবা, বা একটা মুভি বানাবা, বা একটা গল্প বানাবা, বা একটা অ্যানিমেশন বানাবা, যাই বানাও। তো ধরো একটা গল্পের বই বানাবা। প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে সিন, ওই ধরো যে তোমরা যে একটা সিন দেখছিলাম না, ওই যে ও হচ্ছে যে মানে ওই যে মুখের মধ্যে একটা যে ওই লামাটা মুখের মধ্যে হচ্ছে হাত দেয়, তারপর এরকম চোখ গোল হয়ে যায়, যে ওই যেটা ফ্লাফি একটা ইয়া দেয়, মনে আছে কালকের ভিডিওতে? তো মনে করো ওইটুকুর জন্যই মনে করো প্রথম সিনটা হবে যে মনে করো তুমি যদি স্ন্যাপশট তুলতা, ছবি তুলতা ওই সিনে, তাহলে মোট কতগুলো ছবি তুলতে হতো? একটা মনে করো যে এরকম যে হাত দিবে, তারপর একটা হচ্ছে মনে করো যে ওর চোখগুলো বড় বড় হবে, তারপর একটা তোমার চোখগুলো গ্লিটারি গ্লিটারি হবে, আবার মনে করো পরের সিনে হচ্ছে যে মনে করো নেক্সট একটা ইয়া হবে। সো এইভাবেই কোন একটা অ্যানিমেশন মুভি বানানোর আগে ওরা পাতার পর পাতা এভাবে স্টোরি বোর্ডিং করে। ওখানে ওরা একদম ডিটেইল পুরো ছবিটা আঁকায় না, বাট কনসেপ্টটা তুলে যে পিছনে কি থাকবে চাই না, আপাতত জাস্ট ওই অংশটুকু হবে, তারপর মনে করো পিছনে ব্যাকগ্রাউন্ড বসালো, অ্যাড করলো। সো এইভাবে যে কোনো কিছু মানে ব্লেন্ডারে অ্যানিমেশন করার পর প্রথমে স্টোরি বোর্ডিং করে। এবং মনে করো যে ওই একটা সিন বানাইতেই ওদের মানে হয়তো বা এরকম ছিল না 2 মিনিট বা 3 মিনিটের মুভি, ওটা হয়তো 365 দিন ধরে বানাইছে এরকম, মনে করো 10-15 জন মিলে। তো অ্যানিমেশন বানানো এরকম কঠিন বা এরকম বড় বাজেটের টিম দরকার। বা ধরো যে এটা এটা তোমরা অনেক জায়গাতে ব্যবহার করতে পারো। ধরো মুভিতে, গল্পের বই বানাতে গেলে বা যে কোনো কিছুতে যদি প্রথমে স্টোরি বোর্ডিং করো। এখানে আমরা ওই ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে যখন কাজ করি, কোনো একটা অ্যাপের বা কোনো একটা ইউজারের সাথে আসলে ওই অ্যাপটা কিভাবে কাজ করবে, তখনও কিন্তু আমরা স্টোরি বোর্ডিং এর কিছু অ্যাপ্লিকেশন ইউজ করি। যে গুগলের একটা কোর্স আছে যেটা আমি করছি, সেটা হচ্ছে গুগলের ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। তো সেইটাতে হচ্ছে এটা নিয়ে ওরা কিছু কাজ শেখায়। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে এই 4টা জায়গাতে স্টোরি বোর্ডিং না। এখানে হচ্ছে কথা বলছিলাম ওই যে কি বলে, ওই যে ছিলাম এখানে ভিআর এর আমরা অ্যাপ্লিকেশন গুলো পড়তেছিলাম, না ভিআর এর কম্পোনেন্ট গুলো পড়তেছিলাম। যে হ্যাঁ, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই যে এগুলো তো পড়া হয়েছে বলতে আমাদের, যে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে, রিয়েলিটি সিমুলেটর, ডেটা গ্লোবস, বডি সুইট, অ্যাপ্লিকেশন আর জিওমেট্রি, এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এখন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়াবলী। ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়াবলীর মধ্যে একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে দৃষ্টি, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে স্পর্শ। তোমরা নিজেরাই ফিল করতে পারবা যে কোনটা কি। একটা হচ্ছে শব্দ, শব্দের সাথে কিভাবে কানেক্ট করতেছে দেখো। মনে করো যে ভিআর হেডসেটে কই আমাদের ভিআর হেডসেটটা কই আছে, দাও তো। শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক, বাংলা লিখি না একদম, মস্তিষ্ক আর স্পর্শ। আচ্ছা, এই 4টা, তাহলে 4টা কি করে ইন্টারঅ্যাক্ট করতেছে দেখো। বললাম হেডসেটটা দিতে, ও ব্যাগটা আগায় দিল, কি একটা অবস্থা। শব্দ, শব্দ কই থেকে আসতেছে? আচ্ছা, যাও, সরি নাই, ওইখানে খুলে গেছে। এটা কি খোলা ছিল নাকি? খোলা ছিল। আর মাথা পড়ে এই যে সব এখান থেকে দেখো আমরা শব্দ পাচ্ছি, শব্দ ইন্টারঅ্যাকশন হচ্ছে। দৃষ্টি হচ্ছে যে আমরা দেখতেছি, দৃষ্টিতে কাজ হচ্ছে। আমি ইমার্সিভ ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, ইমার্সিভ ওয়ার্ল্ডের এক্সপেরিয়েন্স শুনতে পাচ্ছি। মস্তিষ্ক কি? মস্তিষ্ক কি? ওই পুরো ঘটনাটা কিন্তু আমাদের ব্রেন করতেছে, আমাদেরকে একটা ইলিউশন দিচ্ছে যে এটা ওর মাথায় লাগানোর পরে ছোট হয়ে গেছে। আচ্ছা, একটা ইলিউশন দিচ্ছে, সেই ইলিউশন অনুযায়ী আমরা কাজ করতেছি। বাকি থাকে স্পর্শ। স্পর্শটার জন্য আমরা গ্লোভস বা ওই যে সংবেদনশীল বডি সুইট ব্যবহার করতেছি, বা হচ্ছে ওই যে ওই হ্যান্ডের যে ইয়েটা ব্যবহার করতেছি। ওই টান উপর দিকে করলে ওইভাবে টান দাও। আসলে রিমোটের মতো, রিমোটের মতো। হ্যাঁ, টিভি রিমোট। ওই যে না, আমার মুভমেন্ট পুলিশের মতো খুব করে দিচ্ছে কেন? আচ্ছা, সো
এইটা তো পারবা তাহলে ভার্চুয়াল যদি বলে যে ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিয়ে লিখো পারবা তো তাই না তাহলে ভার্চুয়াল রিয়েলিটি তৈরির জন্য উপাদান কি কি আচ্ছা একটা ইয়া করা যাবে না শব্দ দৃষ্টি মস্তিষ্ক স্পর্শ টেলিপ্রেজেন্স কি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে আচ্ছা হ্যাঁ টেলিপ্রেজেন্স নিয়ে গতদিন আমরা কথা বলছি এটা পুরাতন আর নতুনের মধ্যে পার্থক্য আছে সো টেলিপ্রেজেন্স এইটা নিয়ে একটা ভিডিও দেখাবো এই তোমরা হচ্ছে একজন কাগজে লিখবা যে কি কি বলতেছি পরের দিন দেখাবো টেলিপ্রেজেন্স নিয়ে একটা ভিডিও দেখাবো হ্যাঁ সো টেলিপ্রেজেন্সের ভিডিও কালকে আমাকে মনে করে দিবা ওই ভিডিওটা আমি দেখাবো আমি তো ঠিক আছে এটাতে প্রস্তুত আছি আচ্ছা সো টেলিপ্রেজেন্সটা হচ্ছে ওই যে আমি বলতেছিলাম যে তুমিও একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছো আরেকজন একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে কিভাবে মানে আমরা একে অন্যের সাথে কানেক্ট করতেছি টেলিপ্রেজেন্সটা আমরা আগামী দিন পড়বো ওটা মনে রাখবা লিখে রাখো আমাকে কালকে মনে করে দিবা মানে আজকে ক্লাস শেষে মনে করে দিবা আমি ইয়া করে দেব আর কি আচ্ছা টেলিপ্রেজেন্স প্লিজ ওই যে লেখা আছে বোর্ডে টেলিপ্রেজেন্স TELIPRE আরেকদিন কি জানি বলছিলাম এই যে দেখো লেখা আছে টেলিপ্রেজেন্স প্রেজেন্সের বাংলা আবার কেমন জেন্স যে জি দিয়ে লিখছে কেন হ্যাঁ আমার বলা কি হয়েছে এটা বাংলা বাংলাদেশে বাংলাদেশে আচ্ছা এখন হচ্ছে তোমাদের ইফেক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি হ্যাঁ ইফেক্ট অফ ভার্চুয়াল রিয়েলিটি প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কি কি প্রভাব আগেরটা বলা যাবে তো আমাদের এখানে তোমরা যারা যারা আছো তারা সবাই মোটামুটি জানো যে আমরা কি করে পড়া মনে রাখি এক হচ্ছে যে আমরা প্রথমে পয়েন্টগুলো লিখি তারপর আমি লিখে দিই দিয়ে তারপর একবার তোমরা নিজেরা বলো তারপর দেখো যে মনে আছে কিনা বলো ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয় উপাদানগুলো কি কি উপাদান বলছি মস্তিষ্ক আর একটা ওগুলা হলো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়াদি তারপর কন্ট্রোলার হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটি উপাদান হচ্ছে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে দুই নাম্বার হচ্ছে রিয়েলিটি সিমুলেটর মানে কি বলছিলাম ওই যে জ্যাকেট বা সিমুলেশন ড্রাইভার তিন হচ্ছে ডেটা গ্লোবস চার হচ্ছে বডি সুইট পাঁচ হচ্ছে অ্যাপ্লিকেশন ছয় হচ্ছে জিওমেট্রি ঠিক আছে এবার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শব্দ দৃষ্টি মস্তিষ্ক আর স্পর্শ গুলাই ফেললে হবে না কারণ দুইটা জিনিস দুই রকম কোশ্চেন দিয়ে দিতে পারি এটা ভাঙে না আমি আমার আঙ্গুল তোর আঙ্গুলের উপর দিয়ে করছে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে যে এটা মনে থাকবে তো তোমাদের এই দুটো মনে থাকবে তো একটা হচ্ছে প্রয়োজনীয় উপাদান মানে এগুলো ছাড়া বিয়ার হয় না দ্বিতীয়ত হচ্ছে এইগুলোর সাথে রিলেটেড বিষয় আসলে যেগুলো আছে আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল আপনার এই ব্যাটারি লাইফ কতদিন থাকে ওটা হচ্ছে ইয়া ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি 1800 টাকা দাম দুইটা 900 টাকা করে একটা ব্যাটারি কত চার্জ থাকে এটা বল আমার লাগবে আমারও লাগবে ওটার ভিতরে ওটা খুললে তুমি দেখবে ওটার একটা চার্জার আছে হ্যাঁ মানে ব্যাটারির গায়ে চার্জার আছে এটা হচ্ছে বাসুসের ব্যাটারি তুমি হচ্ছে দারাজে পাবা আবার হচ্ছে আমার হচ্ছে যে এক্সবক্স এর কন্ট্রোলারটা আছে ওটার ইয়েতে আমি যদি ওটা কি বলে ব্লুটুথে খেলি রীতিমতো 3 ঘন্টার মধ্যে ব্যাটারি চার্জ শেষ হয় রিমোটের ব্যাটারি ঘড়ির ব্যাটারি সব কিছুতে এই যে দেখো এর সঙ্গে একটা যে মোবাইলের চার্জার মতো চার্জার আছে তুমি চার্জ দিতে পারবে এটা হচ্ছে বাসুসের ওই যে ওদের অনেক কুল বাট অনেক দাম 1800 টাকা ইউজ করতে মানে একটা একটা চার্জার আলাদা ছিল এই ব্যাটারি চার্জার দিয়ে খুব করে একটা পেয়ার হচ্ছে 1800 আমার খুব বিরক্ত লাগে যে রোজ রোজ খোলা লাগে আর লাগানো লাগে সো তুমি হচ্ছে দারাজে পাবা আরো কিছু ওয়েবসাইট দেখবা আসলে কোথায় কম দামে পাওয়া যাচ্ছে আমি আমাকে নক দিও ওটা আমার সুবিধা হয়েছে যে গেম প্যাড কিনেছিলাম যে বিছানায় শুয়ে শুয়ে খেলবো এখন আমাকে রীতিমতো ইউএসবি পোর্ট দিয়ে লাগাই থাকতে তাই বসে আমারও খুব টায়ার লাগে যেমন হচ্ছে আমি ওয়্যারলেস মাউস ইউজ করাই বন্ধ করে দিয়েছি দুই দিন পর ব্যাটারি শেষ হয়ে যায় এটা দাম একটু বেশি আরেকটা জিনিস কিনতে পারো এটা হলো খুব পশ হ্যাঁ আরেকটা হচ্ছে নরমাল রিচার্জেবল ব্যাটারি পাওয়া যায় ধরো ঢাকাতে হচ্ছে যে ইয়া আছে আমাদের বাইতুল মোকাররম মার্কেট আছে ওখানে হচ্ছে অনেক কমে পাওয়া যায় মানে ওখান থেকে সব আসে সো ওগুলো কিনতে পারো ওগুলো কিনলে তোমাকে একটা রিচার্জেবল ব্যাটারি চার্জার কিনতে হবে ওটা হচ্ছে মনে করো বিভিন্ন রকম হয় আবার তোমরা ব্যাটারি কিন্তু অনেক রকম আছে লিথিয়াম ক্যাডমিয়াম বলে একটা ব্যাটারি আছে হ্যাঁ আর একটা হচ্ছে শুধু লিথিয়াম ব্যাটারি আছে আজকাল আবার লিথিয়াম ফসফেট ব্যাটারি বের করতেছে হ্যাঁ সো ওই দেখে নিও কোন ব্যাটারি দিন শেষে এগুলো ব্যাটারির ভালো খারাপ দিক আমি বলি মনে করো এটা অনেক দামি একটা যন্ত্র এখানে মনে করো যেটা কমা ব্যাটারি লাগাই দিন দিন এর আইসি মাইসি পুড়ে যায় তখন ধরো পুরো লস এটা তাহলে প্রিমিয়াম এডিশন ব্যাটারি আমি বলি আমি একটা অকাম করছিলাম সেটা হচ্ছে যে
এটা এটা আম্মা বুঝতে পারে নাই, বাট এটা আমার লক্ষ্য ছিল। সেটা হচ্ছে যে আমি পরিস্থিতি করে ভাবলাম যে ঠিক আছে ঘড়িতে আমি হচ্ছে ইয়া ব্যাটারি লাগাবো। এইগুলো ব্যাটারি এইটা তো ভালো ব্যাটারি, মানে ওই যে এরকম হোসেন ইলেকট্রনিক্সে পাওয়া যায় 150 টাকা 200 টাকা করে, এই যে আমাদের লাইট টাইটের মধ্যে ঢুকানো থাকে, যেমন এর মধ্যে একটা আছে। হ্যাঁ রিচার্জেবল, একটা চার্জার কিনলাম, ব্যাটারি কিনলাম, দিয়ে আমার ঘরের মধ্যে লাগাই দিলাম। কদিন পর থেকে ঘড়িটা চলে না, ঠিক আছে। তো এখন মনে করো যে চলে না, আমি মনে হচ্ছে কেন চলে না, ঘড়ি কেমন নষ্ট হয়ে গেল। আসলে যেটা হয় যে এই ব্যাটারিগুলো তো লিথিয়াম ব্যাটারি, ধরো ওর দেওয়ার কথা 2.5 ভোল্ট, কথার কথা, হ্যাঁ ওটি 2.7 দিচ্ছে, কখন 3.1 দিচ্ছে, ও বাইরে দিতেছে। যদি প্রপারলি মানে কন্ট্রোলার ইয়া না থাকে বা বেশি কম বেশি দিয়ে ফেলে, তখন তো ধরো যে ওর যে সার্কিটটা, ঘড়ির সার্কিটটা হয়তো 2.5 এর উপরে গেলেই পুড়ে যাবে। তো ঘড়ির সার্কিট পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারপর থেকে আর ঘড়ি চলে না। তো একটু সাবধানে, ধরো ঘড়ি নষ্ট হলে তো গায়ে লাগবে না 200 টাকা, কিন্তু ধরো যে দামি তো ওটা চিন্তা করে নিও যে কোনটা নষ্ট হলে তুমি সহ্য করতে পারবে। আমার আর এক্সেল 7.5 এগুলোতে রিস্ক ফ্যাক্টর কম, মানে এগুলো কোয়ালিটি ভালো আছে। আচ্ছা এখন ধরো যে তোমার প্রাথমিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, হ্যাঁ সো তোমরা নিজেরা হয়তো বলতে পারবে যে ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় কিভাবে ব্যবহার হতে পারে। মোস্টলি ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং রিলেটেড কাজকর্ম ব্যবহার হয়। ধরো কথার কথা যে আমরা ডাক্তারদেরকে যে মানে ট্রেনিং দিই একটা রোগীর অপারেশন করানো, ধরো একটা রোগীর অপারেশন করতে যায় তুমি যদি ভুলভাল করে ফেলো, তুমি স্টুডেন্ট মানুষ, তাহলে তো সমস্যা। তুমি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটিতে ওই রকম একটা ইকোসিস্টেম তৈরি করে ডাক্তারদের অপারেশন করতে হবে। পাইলটদের তো অলরেডি এক্স্যাক্টলি পাইলটদের ট্রেনিং এর জন্য সেম, পাইলটদের আরেকটা পাইলট রেসিং এর যেটা হলো সেটা বললাম। আর পাইলটদের জন্য যেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে কি যে পাইলটদের ক্ষেত্রে রিস্ক আরো বেশি। মনে করো কোনো কারণে তুমি প্লেনটা ফেলে দিয়ে আগুন টাগুন লাগাই দিলা, কোটি টাকা লস, ঠিক আছে। সো প্রথমবার প্লেনে বেপেছি কিছু হইলে তো মনে করো ট্রেনিং এর আগে একটা বড় একটা ট্রেনিং হয়ে যায়। ঠিক সেরকম মহাশূন্য অভিযান, আমি তো মানে কালকে যে এয়ার ট্রেনিং এর গল্প মনে বলতেছিলাম যে তোমার রেসিং এর জন্য কিভাবে ট্রেনিং করে। মহাশূন্য অভিযানে মনে করো কি এই হচ্ছে F1 রেসিং নাকি। আচ্ছা খুব ভালো বলি না তুই আচ্ছা তো হচ্ছে আমি রেসলিং কথা বলি কিন্তু ভাই ঠান্ডা মহাশূন্য অভিযানে হচ্ছে ধরো যে তোমরা কি জানো যে আমাদের স্পেসের এনভায়রনমেন্টটা একটু অন্যরকম, মানে মনে করো যে গ্র্যাভিটি থাকে বা থাকে না, অনেক সময় গ্র্যাভিটি অনেক বেড়ে যায়, অনেক সময় অনেক কমে যায়। তখন আসলে সেই এনভায়রনমেন্টে কিভাবে তুমি ইন্টারঅ্যাক্ট করবে বা চলাফেরা করবে সেটা কিন্তু একটু কঠিন। তো সেই জন্য কিন্তু আগে থেকে একটা ওই লেভেলের ধরো সিমুলেটেড এনভায়রনমেন্টে নিয়ে যায় ওদেরকে, যেখানে মনে করো যে এরকম কিছু যন্ত্র আছে, জাপানিক বলে সায়েন্স ফিকশনে দেখাইতো যে একটা যন্ত্রের উপর দৌড়াইতে হতো, রিভার্সে দৌড়াইলে গ্র্যাভিটির বিরুদ্ধে দৌড়াইতে পারতো, দিয়ে গ্র্যাভিটি বাড়ানো যেত, তখন ওর ব্রেনের উপর কি অত্যাচার চলতেছে বা ওর মানে ধরো 20 আমরা তো ধরো 9.8 থেকে ও 20-40 ওইরকম গ্র্যাভিটিতে গেলে শরীরের উপর কি ইফেক্ট করতো সেটা নিয়ে হচ্ছে একটা ইয়া ছিল ছোটবেলায়। ওটা একটা আছে না ওই যে গোল গোল ঘোরায়, ব্রেক কথা বলি। হ্যাঁ ওই যে গোল গোল অনেক জন ঘোরায় যেন বেশি জি ফোর্সের অভ্যাস হয়। ওরকম একটা ট্রেনিং করে, মানে বেসিক্যালি রিভার্সে একটা গোলের বিরুদ্ধে দৌড়াইতে থাকে, তখন গ্র্যাভিটির বিরুদ্ধে মানে কি ওর জন্য ফিজিক্যালি ও ফিট হতে পারে। তো ওর কিন্তু চাটা দরকার ছিল, আমি লোক হ্যাঁ আমি করে চাটা কথা পাবো আমি খাইতে পারতাম না কি আচ্ছা ঠিক আছে বাদ দাও, ওকে ভয়ঙ্কর জন বলা টুকটাকে ভালো দুটো বক্সিং মারো ঠিক আছে। তোমরা কোভিড এর কয়টা ভ্যাকসিন দিছো? কোভিড এর কয়টা ভ্যাকসিন? তিনটা আমি তিনটা আমি ডাবল দিছি, চারটা। আমি ডাবল দিছি। এই তোমরা ভ্যাকসিন দিছো? আমি না ওই যে কোভিড টোভিড নিয়েছি না আমার ডেলিভারি ভাই ব্যাকে দে ওই জাতির ভাই দেখেন দিচ্ছে গো গো আপনি ডেলিভারি কেন ভাই? আচ্ছা সামরিক বাহিনীতে মনে করো যে তোমাকে আমি এখন সত্যি যুদ্ধ করতে পাঠিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখন যুদ্ধ করো। সবসময় তো যুদ্ধ হয়ও না। 2 নাম্বার হচ্ছে যে আমাদের তোমার জন্য যুদ্ধ পাকাবো, এটা তো পসিবল না। আর তো তোমাকে ট্রেনিং কি করে দেবো, সেটা হচ্ছে ওই যে আমরা ড্রিল করবো যখন, যেরকম মানে আর্মিরা যেটা করে। ওরা কিন্তু ওরা কিন্তু ধরো ভিআর দিয়ে খুব সুন্দর মনে করে একটা এরকম ফাইটিং একটা সিচুয়েশন তৈরি করতে পারে, একটা ওয়ার সিচুয়েশন তৈরি করতে পারে, তারপর মনে করো অ্যাকুরেসি টেস্ট করতে পারে। ব্যবসা বাণিজ্যে কিভাবে ভিআর কাজে লাগে বলো দেখি। ভিআর মানে ব্যবসা হ্যাঁ ব্যবসা বাণিজ্যে কেমনে হচ্ছে একটা প্রোডাক্ট সেল করতে হবে, প্রোডাক্টের ওই
বা মিটিং এ কি আপনি হায়ার আপনি নিজেদের প্রজেক্টে বেশি ইনভেস্ট করতে বলতে তো হবে। তোমরা কি হচ্ছে এই যে এইটা দেখছিলা, মানে এইটা জানি না দেখাচ্ছে কিনা, আমি আজকে ল্যাপটপ পাইনি, এই যে এটার নাম হ্যাঁ, এখন একটা কথা, এমনি 3D হলোগ্রাম যেহেতু এখনো ওভাবে তৈরি হয়নি, হয়েছে বাট ওভাবে হয়নি, মানে হ্যাঁ, মানুষের ইউজের মতো। হ্যাঁ আয়রন ম্যান যেরকম করে হ্যাঁ, সেটা টেকনিক্যালি ভিআর লাগে করার মতো করে না, এখন হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট আশেপাশে এটা কোঅর্ডিনেট করতে পারলে আমার হাতের অনেকটা মানে reality 3D হলোগ্রাম বলে যেহেতু কিছু নাই, সো তুমি ধরো মনে করো যে 3D হলোগ্রামের রিপ্লেসমেন্ট কাইন্ড অফ ভিআর থেকে তুমি পাচ্ছ। হ্যাঁ, কারণ আইফোন একটা হচ্ছে এমনি মেপে একটা হচ্ছে 3D মডেল বসাতে পারে যে একটা রিয়েল লাইফ একটা 3D মডেল কোন সাইজের হবে এক্স্যাক্টলি। আর একটা যেটা ওটা যদি স্পেশালাইজ সেটা তো একদম অ্যাকুরেটলি দেখাতেই পারবে যে আমার যদি এটা আসে এরকম দেখতে লাগবে। ঠিক তাই, ঠিক তাই। আচ্ছা, তোমরা কি রিসেন্টলি হচ্ছে ওই যে পিৎজার ইয়াটা দেখছিলা? পিজ্জা হাট অ্যাড দিয়েছিল, পিৎজা হাটের মাঝখানে রোজার মধ্যে একটা অ্যাড দিছিল। না না, ওটা আমি তো ডোমিনোজে দেখছিলাম ডোমিনোজে ছিল বলতে না? দুইটাই আমিও খারাপ এই যে, এই যে, থাকলে আসলে পারবে দাঁড়াও, এই কি অ্যাড? ওই অ্যাডের উপর অন্য একটা অ্যাড দিয়েছিল। না, অ্যাডের উপর অ্যাড না, অ্যাডই দেখাইছে আর কি। আচ্ছা তো এই যে Let's start over. এই যে ডোমিনোজের একটা বক্সের মধ্যে ছিল, Wanted a digital initiative to hype up their brand love, equity, and sales in Ramadan. এই যে একটা ছবির মতো ছিল, দেখতে পাচ্ছ কি? Digital pizza boxes. ওই যে আচ্ছা, এটা আমি হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। Traditional weddings of magical তো cotton. এটা ছিল অগমেন্টেড রিয়েলিটি একটা ইয়া, তোমার হচ্ছে যে এটা অবশ্য দেখানোর বের করার জন্য এখন ইয়ে করি নাই, এই যে এটা বাসায় যে দেখি না। না, সো ডোমিনোজ যেটা করে সেটা হচ্ছে যে ওরা একটা যে পিৎজা বক্স বানায়, তো পিৎজা বক্সের উপর একটা ছবি রাখে, তারপরে তুমি যদি ওই ছবিটাকে হচ্ছে স্ক্যান করো, পিৎজা বক্সটাকে স্ক্যান করো, তাহলে তুমি কিছু প্রোমো কোড পাবা এন্ড লাইক দেখাবে যে ঈদের খুশি আকাশে এন্ড লাইক, মানে তুমি ক্যামেরা দিয়ে ওইটা দেখতে পাবে এন্ড লাইক খুব সুন্দর একটা ইয়া। তো এআর বা ভিআর এখন আসলে মার্কেটিং প্রমোশনাল অ্যাক্টিভিটি অনেক বেশি কাজে লাগে, হ্যাঁ, বিজনেসের জন্য আকর্ষণীয়। আকর্ষণীয়। আরো অনেকগুলো মজার জিনিস আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা আমার ল্যাবে গেছিলা, তোমরা কেউ কিনেক দেখছো? কিনে আচ্ছা, টেলি প্রেজেন্স, আমি এখানে এটা একটা। আচ্ছা, কিনেক না কিনেক কিনেক 360 এটা একটা, আর একটা হলো তোমার এক্সবক্সের একটা ক্যামেরা আছে, হ্যাঁ, এটা দিয়ে আমরা কালকে দেখবো কি করে আমরা, এক্সবক্স এর ক্যামেরা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো তুমি ল্যাবে যাওনি না? আমি গেছিলাম আচ্ছা, তো ওখানে হলো আমরা DSP দেখবো যে তুই দেখতে পাচ্ছিস। আমরা কি করে হচ্ছে এআর গ্লাস বানাবো, হ্যাঁ, এআর গ্লাস বানায় কি করে হচ্ছে গ্লাস মানে এয়ার মিরর বানাবো। এয়ার মিরর কিভাবে হচ্ছে মনে করো যে কোনো একটা দোকানের, মনে করো এরকম যে তুমি একটা চশমার দোকান আছো, তোমার সামনে একটা মিরর আছে, ওই মিররে তুমি এখানে অটোমেটিক ক্লিক করতে পারতেছো, দিয়ে তুমি সোয়াইপ করতেছো এন্ড তোমার ইয়াতে চেঞ্জ হচ্ছে যে তুমি এই মিররটা ওই যে তোমার চশমা হচ্ছে ওই বেসিক্যালি আমার আয়নাতে একটা ইনস্টাগ্রাম ফিল্টার লাগে। Exactly, kind of. আবার ধরো জামার ক্ষেত্রেও হয়, ওটা চোখের ক্ষেত্রে তো হলো, জামার ক্ষেত্রে এই জামাটা কেমন ফিট হলো। সো এখন কিন্তু মডার্ন বিজনেস ওয়ার্ল্ডে এইভাবে কিন্তু অনেক কিছু হয়। আর ধরো ব্যবসা বাণিজ্যতে আসলে এআর ভিআর দিয়ে আরো অনেক কাজকর্ম করা যায়। ধরো তুমি এখন ভিআর এআর গেম বানাতে পারো, তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা গেম বানাইলা, তাহলে কিন্তু তোমার মনে করো যে সেই বানাও, অনেক সুন্দর হবে। ওয়ার্ল্ড ওয়ার 2 সেটিং বা হচ্ছে ইয়ে Target হলে আর্টিফিশিয়াল বুঝে সেটিং যাবে। দেওয়া হবে। আচ্ছা, তাহলে এই দুটো একটু মনে করে দিবা। আচ্ছা, আর বাংলাদেশে কি এয়ারসফট আছে কোথাও? মানে এআর নিয়ে কাজ করে, না এয়ারসফট ওই যে এটা আছে খুশি পাইনি। নাই না এআর সফট বলতে আলিবাবা বা কি মানে অরিজিনাল মিলিটারি সিমুলেশনের মতোই, খালি হচ্ছে সিভিলিয়ানদের জন্য বন্দুকের মডেল টডেল সব একেবারে ওয়ান অন ওয়ান হবে, খালি অরিজিনাল গুলির বদলে একটা ছোট স্টিল প্লেট বা প্লাস্টিক প্লেট ছুটবে। স্টিল বানাবো না ভাই, প্লাস্টিক। স্টিলের আছে, ইউজ হয় না। ইয়াতে দেখছিল ওই যে তোমার ওই যে ঢাকাতে যেটা করছে, আমার না না যাওয়া হয়নি। না না ওখানে পাবি না রে। আমার না এত- ওটা না। বসুন্ধরা একটা বিষয় আছে, তোর হচ্ছে লিগ্যালিটির একটা বিষয় আছে, অনেকগুলো আমেরিকান স্টেটে কিন্তু ইললিগাল। ওরা আবার আনতে বাংলাদেশে চায় না, এখানে হচ্ছে কিছু। মোটামুটি ধরে নিতে পারিস যে ইললিগাল। আচ্ছা, তোমরা সবাই ফেসবুক ইউজ করো, ইনস্টাগ্রাম ইউজ করো, তোমরা কি জানো যে এগুলো এআর ফিল্টার, লাইক মনে করো যে এই যে ফেসবুকে যদি যাই একটা স্টোরি দেওয়া শুরু করে, এটা দেখানোর জন্য আরে ভাই, আমার বন্ধু বান্ধবী সবাই বিয়ে শাদী করে ছবি দিয়ে ফেসবুকে ঢুকাই দিতেছে না। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি আনএক্সপেক্টেডলি ধাপ করে নিয়ে রেখে দিতেন, একদম আচ্ছা। আনকমন। সো এই যে স্টোরি কেউ দিবে না। সো এই যে এইটা, হ্যাঁ, ধরো যে এখানে যে তোমরা চাইলে ধরো যে আমি যে বলে এই যে এগুলো কিন্তু সব এয়ার ফিল্টার, হ্যাঁ, হাই হাই অগমেন্টেড দেখে দিল। রিয়েলিটি ফিল্টারস। ধরো এই যে ধরো আমার দাড়ি, ঠিক আছে, ভাই আসলে কি দাঁড়িয়ে রাখেন? না আমি তো দাড়ি রাখি,
আবার ধরো যে এই যেমন এটা একটা সানগ্লাস, হ্যাঁ দেখতেছো তোমরা, দেখতে পাচ্ছ? রবীন্দ্রনাথ তো system। আবার মনে করে যে এগুলো কিন্তু তৈরি করা যায় ফেসবুকের স্পার্ক এয়ার, ফেসবুকের স্পার্ক এয়ার বলে একটা জিনিস আছে। ওদের তো দেশে চলে এসেছে। ওই স্পার্ক এয়ারে তোমরা যে কেউ যে কোনো এয়ার ফিল্টার তৈরি করতে পারো, খুব বিসিআর স্পার্ক এয়ার। আজকে যাই সাইডে দেখবো, ওদের একটা টুল আছে, ওখানে আমরা তো কিছু না, জাস্ট হচ্ছে ডাউনলোড করবা, দিয়ে একটা পিএনজি ইমেজকে আপলোড করে দেবা। মানে ওরা একটা টেমপ্লেট দিয়ে রাখছে যে হচ্ছে এটা হচ্ছে ফেস রিকগনিশন, এটা এই ওর মধ্যে তুমি তোমরা ট্রাই করে দেখছো? হ্যাঁ আচ্ছা, সো এই যে স্পার্ক, তারপর মনে করো যে এগুলা খুব চলে, এটা তো ব্যাকগ্রাউন্ড ক্যামেরা, এটাতে যা আসে গ্লিটার ইফেক্ট করবে। সো এগুলো কিন্তু এগুলোকে বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড পকিমন গো তো সবাই খেলছো বা নাম তো শুনছো, হ্যাঁ। পকিমন গো ছিল অগমেন্টেড রিয়েলিটির প্রথম এক্সাম্পল, ঠিক আছে? তো অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে মানে তুমিই দেখতে পাচ্ছ কিন্তু অন্য কেউ অন্য কেউ দেখতে পাচ্ছ না। এটার আরেকটা খুব সুন্দর ইফেক্ট, এটা আমি জাপানে দেখছিলাম, কিন্তু তোমরা এখানে বাংলাদেশে এখন এটা চালু করছে কিনা জানি না। এই যে গুগল ম্যাপে তো আমরা সবাই গেছি, তাই না? হ্যাঁ। তো মনে করো যে গুগল ম্যাপে কিন্তু অগমেন্টেড রিয়েলিটির একটা ফিচার আছে, এটা কি জানো? ধরো যে তুমি কোন জায়গাতে আছো তুমি জানো না, তুমি হারিয়ে গেছো। এখন ধরো তুমি গুগল ম্যাপকে মানে তুমি বলতে পারছো না কোন জায়গায় আছো, বাট তুমি আশেপাশে কোন এক জায়গাতে Scan যাবা করতে বা তুমি স্ক্যান করে দেখতে পাবা যে তুমি কোন জায়গায় যাবা, সেই ক্যামেরা ফোন বাংলাদেশে নাই ভাই, বাংলাদেশে না, সব বাংলাদেশে কিছু নাই। 10 বছর মতো ওল্ড বাংলাদেশে মডেল। ঢাকাতে ছিল, সেটা ঢাকাতে 7 ছিল। বছরের পুরনো। এই তো বলছি 10 বছরের মতো এরকম। ঢাকাতে ছিল তো, এটা এটা রাজশাহী। আলাদা, ঢাকাতে হচ্ছে ঢাকাতে বাড়ি ধরাতে ট্রাই করছিল। বিদেশি লোকেরা আসে, তারা যদি এসে হারায় যায় ধরো তাহলে কি দেখি করবে? এখান থেকে যদি সিএসসি বিল্ডিং এ Help me, যেতে bro. চাই, ধরো সিএসসি বিল্ডিং রুট এখানে যাব, ডিরেকশন লোকের সন্ধান করলেই হয় না তো মাই লোকেশন হাঁটার সময় হ্যাঁ, যে না ওই অপশনটা দেখাচ্ছে না, বাট গুগল ম্যাপে এরকম মনে করো তুমি একটা জায়গায় আছো, তুমি খুঁজে পাচ্ছ না, তুমি অ্যাভেলেবল দিবে না আপনার রিজিয়নে। না আমি হচ্ছে জাপানে এটা ট্রাই করছিলাম। এটা মনে করো জাপানে গিয়েছিল, আমরা যখন লাস্টের দিন মানে জাপানে স্কলারশিপটা পাইছিলাম হচ্ছে জাপানের কালচার জানতে ঘুরতে, তো সবাই মিলে গেছিলাম। তো মনে করো যে আমাদেরকে হচ্ছে ওরা ইংলিশ মানে অনেক টাকা দেয়, বাট আমাদের বেলাগুলো কম দিছিল, কত 40,000 টাকার মতো পাইছিলাম, যে ওখানে 7 দিন থাকা, খাওয়া দাওয়া ঘোরা, না ওদের লিভিং স্টাইল হচ্ছে কম। হ্যাঁ, তো মনে করো যে ওখানে আমার টার্গেট ছিল যে পুরো দুনিয়া মনে করো আমি নিয়ে চলে যাবো, পুরো জাপান যা আছে যত অনেক খেলার টেলা নিয়ে এসেছিলাম, তখন বাচ্চার দিনে কাজকর্ম করতাম। তো হচ্ছে যে তখন অনেক কিছু কিনছি, দিয়ে মনে করো লাস্টের 3 দিন আমার পকেটে টাকাই নেই, এরকম একটা অবস্থা। লাস্টের দিনে এরকম হয়েছে, আমার বাংলাদেশি কয়েন আমার বন্ধুকে নিয়ে যা বলছে এটা বাংলাদেশি কয়েন এটা আছে, তো আমার এখন জাপানি ইয়েন দে, আমি কতদিন খাই দায় থাকি, এরকম একটা অবস্থা। তো মনে করো ওই দিন কি হয়েছে যে মনে করো যে লাস্ট দিন পকেটে মনে হয় কত 200 না 300 ইয়েন আছে, আর আমার 200 না 300 ইয়েন মানে বেশি না, 300 গুণন বাংলাদেশি হচ্ছে 0.7, মানে হচ্ছে মনে করো কত টাকা হয়? হ্যাঁ, মানে ওদের ইয়েন আরো কম, বাংলাদেশে কম। হ্যাঁ, So, মানে ওদের 100 ইয়েনে এক ইউএস So, ধরো 210 টাকা বাংলাদেশি টাকায় আমার পকেটে 210 টাকা আছে। আমার এমনি আমার কার্ডে টাকা আছে, but ওদের দেওয়া টাকা হ্যাঁ ওই অনুসারে হ্যাঁ আরো অনেক এক্সপেন্সিভ। তো আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশে যেমন রেগুলার অনেক দাম, তারপর মনে করো বিদেশি প্রিঙ্গলস অনেক দাম, প্রিঙ্গলস এর দাম অনেক কম, ওখানে 30 টাকা, ঠিক আছে? তো ধরো লেস খাওয়ার মতো প্রাইস ওখান থেকে আনাই একটা যে ট্যাক্সের জন্যই তো। হ্যাঁ। So, ট্যাক্স আন তো আমি মনে করো যে আমি এই 210 টাকা দিয়ে কি করছি, আমি দেখলাম আমার পকেটে 210 টাকা আছে, আর হচ্ছে সুগুকা নামে একটা কার্ড আছে, সুগুকা, হ্যাঁ সুগুকা বা সামথিং সুগুয়া নাকি জানি, যাই হোক। তো সুগুকা কার্ডে হলো ধরো যে তুমি টাকা যে আমাদের এখন যেটা করছে ওই যে মেট্রো রেলের, ওটা অনেক আগে থেকে ওদের আছে, তো ওই কার্ডটা মনে করো তোমার থাকবে। তো মনে করো যেমন আমার সব ট্রেনে দিয়ে ওদের ওখানে তো যে কোনো ট্রান্সপোর্টেশন কার্ড, ফার্স্টে ওসব কার্ড তুলতে হয়। মনে করো এটা আমার ইউনিভার্সিটির কার্ড, হ্যাঁ। সো এই কার্ডটা দিয়ে ধরো আমি যে কোনো ইয়াতে মনে করো এর মধ্যে টাকা লোড করতে পারি, ধরো এখানে 500 টাকা লোড করে রাখলাম, সারাদিন যে কোনো গাড়িতে যাচ্ছি ট্রানজাকশন করে দিচ্ছি, ট্রেনে যাচ্ছি ট্রানজাকশন করে দিচ্ছি। তো লাস্টে আমি শুনছিলাম যে আমার এখানে কিছু টাকা ছিল, তো জাপান থেকে চলে আসবো, ওই টাকাটুকু আটকে রেখে কি করবো, ওটুকু খাবো। তো তখন আমি বললাম যে আমার এখানে 45 ইয়েন না কত ইয়েন ছিল, তো এই 45 ইয়েন ওখান থেকে দিলাম, আর বাকি কয়েন পকেট থেকে কয়েন টয়েন দিয়ে 3টা বড় বড় হচ্ছে ইয়ান কিনছিলাম, রেডবুল কিনছিলাম, কারণ আমাকে ওই দিন রাত্রে মানে মনে করো টানা 6-7 দিন ধরে ওখানে ছিলাম, ওরা সারাদিন দিনে ঘুরাইতো, কাজ করাতো, শেষাল দিত, বাকিটাই আমরা ঘুরতাম। এখন হলো পরের দিন সকালবেলা আমাদের প্লেন, মানে ভোর 7টা না 6টা থেকে আমাদের প্লেন, তাহলে আমাদের বের হতে হবে রাত 4টার সময়, এখন একটা সময়। তো মানে ওই প্লেন থেকে উঠে আবার আমাদের কানেক্টিং ফ্লাইট আছে, ধরো যে আমি থাকতাম হচ্ছে মনে করো আমরা রাজশাহী শহরে থাকি,
মেইন প্লেন মনে করো ঢাকা থেকে তুমি বাইরে কোথাও যাবে, তাহলে তোমাকে রাজশাহী থেকে ঢাকা যেতে হবে সকালের প্লেনে, তারপর 8টা থেকে তোমাকে মালয়েশিয়া যেতে হবে, এরকম আর কি। সো ওই জন্য ভোর 4টার সময় উঠতে হবে। এদিকে মনে করো জাপানিরা আমাদের খুব ট্রেনিং দেওয়া হতো যে তোমরা মানে জাপানিরা খুব ক্লিন থাকতে পছন্দ করে, রুম টুম সব ক্লিন করে আসবা। তা আমরা তো বুঝছো অ্যাজ অলওয়েজ ফাঁকিবাজে লাস্ট দিন করব দিয়ে মনে করো যে হচ্ছে রুমে ওই দিন মনে করো যে লাস্ট দিন ঘুরতেছি, তো তখন হচ্ছে যে অলরেডি আমরা কার জন্য বাসায় গেছিলাম খাওয়া দাওয়া করতে, ওখান থেকে হচ্ছে আমাদের বললো যে আমরা ইয়ারে থাকতাম, ওই যে ডরমিটরিতে থাকতাম। তো মনে করো যে আমাদের বললো যে হচ্ছে যে ঠিক আছে তোমাদের বাস থেকে নামাই দিলো, ধরো আমাদের হচ্ছে যদি আমরা মানে ওরা জানাতে আমাদের কাছে টাকা আছে, ঠিক আছে তোমরা তাহলে গাড়ি নিয়ে চলে যাও, দিয়ে আমাদের একটা মাদ্রাসা এনে নামাই দিয়ে সবাই মিলে হচ্ছে ইয়াতে চলে গেলো। যারা প্রফেসর ছিল ওরা বললো যে আমরা আমাদের হোটেলে চলে গেলাম, ঠিক আছে। এদিকে মনে করো আমাদের তো পকেটে টাকা পয়সা নেই, আমরা তো যা আছে সব শেষ করে ফেলেছি, দিয়ে মনে করো যে হচ্ছে বাস থেকে নামাই দিয়ে এখন আমাদের মানে সবাই মিলে যদি মনে করো যে টাকা দিই তাও মনে হয় একটা উবার অ্যাফোর্ড করতে পারবো না, কারণ ওদের দেশে উবার অনেক কস্টলি। সো তখন মনে করো আমাদের একমাত্র উপায় হচ্ছে আমাদের হেঁটে যেতে হবে, আবার এট দ্য সেম টাইম আমাদের যে রুম গুছাইতে হবে। সো মানে ধরো যে বাজে হ্যাঁ এদিকে মনে করো জাপানে সন্ধ্যা 7টা 8টার পরে কেউ থাকে না, সবাই হচ্ছে মনে করো যে ঘুমায় পড়ে, যারা থাকে তারা হচ্ছে মদ টদ খায়, ঘুরে বেড়ায়, মাতাল গেম ওয়ার্ল্ডের মতো, ঠিক আছে। তো মনে করো যে আমরা হাঁটতেছি যাইতেছি অন্ধকার, লাইট জ্বলে, শহর মানে ওটা গ্রাম টাইপের এলাকা আর কি, মানে তোমার টোকিও বা একদম শহর টাইপের এলাকা আছে, আর সব আসলে গ্রাম, জাপানে মোস্টলি পাহাড় টাহাড় গ্রাম। তা আমরা মনে করো হাঁটতেছি অন্ধকারের মধ্যে একদম হারাই গেছি, ঠিক আছে, মানুষের বাসা আমরা তো খুঁজে পাচ্ছি না ডরমিটরি কোন দিকে, যে আমি তখন ফোন বের করছি যে ওটা হচ্ছে অফলাইন ফিচার কাজ করে, তোমার ফোনে নেট না নেট ছিল, আমাদের ওরা হচ্ছে 5 গিগাবাইট ইন্টারনেট দিছিল এক একটা রুমে, মানে এক একটা বিল্ডিং এ 3 জনের জন্য মাত্র 5 গিগাবাইট ইন্টারনেট 7 দিনের জন্য। আমরা যেই হারে ইউটিউব কনজিউম করি তোমরা চিন্তা করো, সো কি কষ্ট করে যে বাসায় কথা বলা হইতো। তো মনে করো যে তখন হচ্ছে নেটটা অন করলাম, অন করে হচ্ছে যে জাস্ট পুরো অন্ধকারের মধ্যে মনে করে এভাবে 360 ঘুরে স্ক্যান করলাম, করে দেখলাম যে না রাইট জায়গাতে আছি, যে ওখান থেকে আবার নেভিগেশন করে যাচ্ছি, মানে নেটও নাই এরকম একটা অবস্থা। দিয়ে তারপরে ওই দিন গুগল ম্যাপ খুব লাইফ সেভিং একটা টুল ছিল, বিকজ না থাকলে ওই দিন আমরা রাস্তা হারাই ফেলতাম জাপানে। আর ওরা মনে করো মাতাল, হ্যাঁ ওরা না কি কোথায় কোথায় যাবো কি অনেক কিছু বলতে পারে না, হ্যাঁ আরো কনফিউজ করে দেয় এরকম। সো এই দিন আমার হচ্ছে গুগল ম্যাপের এই এআর ফিচারটা খুব কাজে লাগছিল জাপানে। আর হচ্ছে যে তারপরে যাই তো মনে করো হচ্ছে রেডবুল খাই আবার ঘর ক্লিন করা শুরু করলাম, যে রাত 4টা বেজে গেল। আচ্ছা এইদিকে হলো শিক্ষাক্ষেত্রে তোমরা বুঝতেই পারতেছো যে শিক্ষাক্ষেত্রে কিভাবে আমরা ভিআর কে কাজে লাগাতে পারি। ভিআর অনেক গেম আছে যেগুলো অনেক এডুকেটিভ, আমরা অনেক মজার কন্টেন্ট তৈরি করতে পারি। ইভেন তোমরা জানো কিনা যে ইউটিউব ভিডিও কিন্তু ভিআর এ দেখা যায়, অনেক সুন্দর লাগে, একটু ইমার্সিভ এক্সপেরিয়েন্স হয়। ওই যে হটলাইনের ভিডিওটা, হ্যাঁ হটলাইনের ভিডিওটা। আবার মনে করো যে নগর পরিকল্পনা হচ্ছে ইউআরপি, আরবান রিসোর্স এন্ড প্ল্যানিং। হ্যাঁ এইটা আমরা কেউ করি না, বা রুয়েটে বা এখন অনেকগুলো ইউনিভার্সিটিতে এর সাবজেক্ট আছে, বুয়েটেও আছে। সো আমি রুয়েটে ইউআরপিতে চান্স পেয়েছিলাম। সো ইউআরপির কাজ হচ্ছে যে আমরা তো ধূপধাপ শহর বানাই ফেলি, বাট শহরও কিন্তু প্ল্যান করে বানানো যায়। আমাদের রাজশাহী শহরটা কিছুটা প্ল্যান করে মনে হয় বানানো, যার জন্য একটু সুন্দর লাগে। সো ঢাকা কিন্তু প্ল্যান করে বানানো সেটা। সো ইউআরপি ওরা প্রথমে কি করে যে একটা শহর কিভাবে হবে, মানে শহরের কোথায় কোন জিনিসটা হবে ওটা আগে প্ল্যান করে। সো ওটা কিন্তু মনে করো তুমি প্ল্যান করলে একটা ভার্চুয়াল মানে তুমি 3D তে বানাইলা, তারপর মনে করো ভিআর বক্সটা পরে তুমি শহরের মধ্যে চলে গেলা, যাই মনে করো তুমি হেঁটে গেলা তোমার প্ল্যান ওয়ার্ল্ডের মধ্যে। আমাদের এই ভিআর বক্স দিয়ে খুব মজার একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে তুমি চাইলে ওই ইউনিটি নামে একটা সফটওয়্যার আছে, ইউনিটি 3D, হ্যাঁ তো ওখানে তুমি চাইলে হচ্ছে মানে ওইটা হলো জাস্ট কানেক্ট করতে হয়। এটা তো স্ট্যান্ডার্ড না, একটা থাকে না বলছিলাম যে কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়। সো ইউনিটিতে তুমি একটা ওয়ার্ল্ড তৈরি করতে পারবে খুব সুন্দর, আমরা পাহাড় টাহাড় দিয়ে একটা গেম ওয়ার্ল্ড বানালা, ঠিক আছে। ধরো তুমি জিটিআই এর মতো কিছু একটা বানাইলা, বা ধরো তুমি কল অফ ডিউটির মতো কিছু একটা বানাইলা, যা খুশি তুমি বানাইলা, তখন অ্যাসেট নামাইলা, পিএনজি ইমেজে জোড়াটা দিলা, তারপরে তুমি ভিআর বক্সটা পরে নিজের ওয়ার্ল্ডে চলে যেতে পারবা, দিয়ে ঘুরে বেড়াতে পারবা নিজের ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে। এইটা খুব মজার একটা জিনিস, মানে খুবই মজার। যদি সময় পাই কোনোদিন আমরা এটা ট্রাই করে দেখবো কোর্স শেষ হওয়ার পরে, হ্যাঁ যে কিভাবে আমরা ওয়ার্ল্ডে যাবো, যে হচ্ছে মনে কাজ করব। আর হচ্ছে যে বিভিন্ন ইমেজ তৈরি ও দৃশ্যায়নে সিনেমার ক্ষেত্রে কিন্তু তোমরা জানো কিনা গ্রিন স্ক্রিন দিয়ে মানে আজকাল অনেক কিছু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করে ফেলা হয়। যে সিনেমা ওয়ার্ল্ডে তোমার হলো যে মোস্টলি অনেক কঠিন অ্যাকশনই কিন্তু ওরা হচ্ছে নিজেরা করে না। ধরো পাহাড় থেকে লাফ দিচ্ছে, প্লেন থেকে লাফ দিচ্ছে, ধরো প্লেন থেকে যে লাফ দেয় না, মনে হয় যে প্লেন থেকে লাফ দিচ্ছে, আসলে প্লেন থেকে লাফ দেয় না। ওরা যেটা করে সেটা হচ্ছে যে একটা ছোট্ট প্লেন থেকে, হ্যাঁ ছোট্ট
প্রথমে ধরো দেখাচ্ছে যে এরকম যে টম হ্যাঙ্কস বা কেউ ধরো মনে করো প্লেনের কাছে গেল, মানে প্লেনের সিনটুকু প্লেনের মধ্যে একটা বড় প্লেনের মধ্যে দূর থেকে নিচ্ছে, তারপরে যেটা দেখায় যে ধরো প্লেন থেকে কি করে লাফ দিল বা প্লেনটাই পড়ে গেল, সেটা হচ্ছে একটা ছোট্ট প্লেন থেকে একটা গ্রিন স্ক্রিনের সামনে নাই, তারপর ওই প্লেনটাকে ফেলে দেয়, ওটাকে শর্ট নেয়, বাট এমন ভাবে ভালো বড় লেন্স দিয়ে নেয় যে তোমার মনে হবে যে ওই প্লেনটাই পড়ে যাচ্ছে বা আগুন লেগে যাচ্ছে এরকম টাইপের, এন্ড দুটো খুব সুন্দর করে কানেক্ট করে। তো সিনেমা ওয়ার্ল্ডে তোমরা এরকম এটা একটা লেখা রাখো যে সিনেমা ওয়ার্ল্ডে কিভাবে হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করা হয়, তোমরা অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর ধর গেম অফ থ্রোনস এত মারামারি করে এত কিছু করে, মোস্টলি কিন্তু তোমার হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটি এন্ড ধরো অ্যানিমেশন এন্ড সিজিআই এসবের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। গেমস চরিত্র ব্যবহার করা হচ্ছে খেলাধুলায়, ভিআর এর এই যে আমি কালকে বিট সেভার খেলে কিন্তু হাঁপাই গেছিলাম, তো খেলাধুলা এবং ব্যায়াম করার জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি খুব বেশি কাজে লাগে। আরেকটা জিনিস আমি তোমাদের মনে হয় এখনো সিলেবাস দেয় নাই এই বছরের জন্য, আমার মনে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে ইয়া হবে, পরীক্ষা হবে না মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তুমি স্কুলের পরীক্ষা না এইচএসসি কোনটা? এইচএসসি আমি আসলে আশা করতেছি আমার মনে হচ্ছে শর্টই হওয়া উচিত, সব শর্টই হওয়া উচিত, কারণ এখন কিছু বলতেছে না, ধরো লাস্ট মোমেন্টে এসে বলবে, লাস্ট মোমেন্টে এসে বললে তো ধরো যে টাইমলি যদি এভাবে হয়। সো আমি যেটা দেখলাম যে শর্ট সিলেবাসে আমরা এতদূর পর্যন্ত যা পড়ছি সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেমন এই যে ভিআর, তারপরে এআর, এআই, এই রিলেটেড জিনিসপাতিগুলো আছে। শুরুতেই দেখলাম ভিআর আর দেখলাম এআই, সো এগুলো তো আমরা পড়তেছি। লিখবো বিয়ার এর সতর্কতা হচ্ছে রুম ফাঁকা রাখতে হবে, তাছাড়া যখন না এটা ভালো কথা বলা, ভিআর এ দেখবো তো এই বক্সের ভিতরে লেখাই থাকে প্রথমে। হ্যাঁ ইন্টারনেটে শত শত ওগুলো ভিডিও আছে আছে তো ইয়ে আছে যে ভার্চুয়াল একটা ইয়ে বাউন্ডারি সবগুলো নেই। আচ্ছা আস্তে আস্তে তুমি এখন আমার হাত খতম করো না। মনীষ না মনীষ না আচ্ছা সো বিনোদনে কি আজকাল আমরা যেমন মনে করো যে কি জানি আমাদের প্রজাপতি না কোথায় যে এখন কি করে জাস্ট মনে করো ভিআর বক্স লাগায় ভাইব্রেটিং চেয়ার বসায় দিয়ে মনে করো যে মুভি দেখায় নাচায়, ওগুলো দেখে মানুষ পাগল হয়ে যায়। ওই যে 90 আরো হ্যাঁ 90 হ্যাঁ ইয়ার লাগায় না, ওটা 3D ইয়ার লাগায়, 3D গ্লাস লাগে 3D গ্লাস লাগায়। খুব আহামরি না কিন্তু ওগুলা। ভাইয়া খুবই বাজে, আবুর কোমরের ব্যথা বাড়ছে, আমার কোনো মজা লাগে কিছু লাগেনি। 3Dও না ওর থেকে ভিআরে তারপরে যে ওই যে আমাদের যে রাজশাহী শহরে যে তোমার এই কি বলে যে কি প্লাজা নিউ মার্কেটের পিছনে ওর প্লাজা দ্বিতীয় যে ঘোড়া কি খেলা, আমি তো ভাবে যে ওটাতে চলছে, ওটাতেও কিছু নাই। কিছু নাই, ওর থেকে দামি ভিআর আমার এখানে আছে। হ্যাঁ ভাই ইমার্সিভ এক্সপেরিয়েন্স না, আমি ভাবতে যে ওর থেকে ভালো জিনিস তো আমি সো ওরকম ছোট ওরা অনেক ক্লাসিক একটা 3-4 হাজার টাকা দামের ভিআর লাগায় রাখছে ওখানে, ঠিক আছে। ফোন ঢুকায় মজা মানুষ ভাই। খুব একটা ভালো না, তাই নিয়ে ওরা পাগল হয়ে থাকে কি জানি কি একটা হইলো। ইতিহাস ঐতিহ্য রক্ষায় অনেক সময় দেখা যায়, তোমরা কি জানো কি না যে এখন কিন্তু তোমরা গুগল সার্চ দিলে ইয়ার ভিতরে ঢুকতে পারবা, মমি তারপরে মনে করো পিরামিডের মধ্যে ঢুকতে পারবা, ঢুকে দেখতে পারবা যে কি কি আছে। আবার মনে করো যে এরকম অনেক জায়গা আছে যার মধ্যে যাওয়া যায় না, ধর কার্বন ডাই অক্সাইড গ্যাসে তুমি মরে যাবে, বাট ধর কেউ তোমাকে ওখান থেকে 3D ছবি বের করে দিছে, তুমি ঢুকে ঢুকে ঘুরে ট্যুর দিতে পারবা ভিআর। সম্ভবত 19 সালে কোন মিউজিয়ামটা ভুলে গেছি, ঢাকার একটা মিউজিয়াম, এই যে মুক্তিযুদ্ধের একটা মিউজিয়ামের 3D ভার্সনটা অনলাইনে ছাড়লো, যে হচ্ছে টোটালি যেন 3D তে দেখা যায়। এখন অনেক কিছু 3D করা যায়, আর যে কিনে ক্যামেরাটা বললাম না, ক্যামেরাটা দিয়ে এগুলো 360 রেকর্ড করা যায়। হ্যাঁ ওই যে একটা গাড়ি একটু চলে। হ্যাঁ আরো ছোট ছোট আছে। তোমরা একটা ভিডিও দেখছিলে ফেসবুকে ভাইরাল হয়েছিল, একটা লোক মুখে একটা ক্যামেরা নেয়, হ্যাঁ, ওটা তো এর মতো ঘুরে বেড়ায় 360 কি হ্যাঁ ভাবে। ইনস্টা 360 হ্যাঁ হ্যাঁ ওইটা একটা 360 ক্যামেরা আমার কাছে আছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লাগছে ভিডিওটা। আমি ভাবছিলাম যে ওরকম হাতে নিয়ে ঘুরে বেড়াবো, ক্যাম্পাসের মধ্যে বানাবো। কথা বলতে তারপর মনে করেন আমি গরিব, আমার কেউ কিনে করতেছে না। না ওটার দাম খুব বেশি না, কত আচ্ছা তাও বাট এট লিস্ট আমাদের না এটা। আচ্ছা হবে। ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক, এখন দেখো এগুলো সব ইতিবাচক প্রভাব। হ্যাঁ। আমি মনে হয় এই পাইলাম তোমাদের এই চ্যাপ্টারে খুব সুন্দর করে হচ্ছে মানে পয়েন্ট করে ব্যাখ্যা করে লিখে দিয়েছে আর কি। সো পয়েন্টগুলো মনে থাকবে তো, একে একে আমরা মনে করি। সব সহজ, মোস্টলি এডুকেশন এন্ড এডুকেশন রিলেটেডই। তাহলে কি কি ছিল? 1 নাম্বার হলো ডাক্তারদের প্রশিক্ষণ, 2 নাম্বার হচ্ছে ড্রাইভিং, 3 নাম্বার হচ্ছে যে পাইলটদের প্রশিক্ষণ, আবার হচ্ছে ওই মহাশূন্য প্রশিক্ষণ, সামরিক বাহিনীর যুদ্ধ, হ্যাঁ তারপরে হলো ব্যবসা, শিক্ষা, নগর পরিকল্পনা, ইমেজ তৈরি, গেম ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, খেলাধুলা। তোমরা কি জানো গেম ইন্ডাস্ট্রি হলিউডের পর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি? সো লাইক গেম ইন্ডাস্ট্রি বড় একটা, মোবাইল গেম ইন্ডাস্ট্রি কিন্তু হলিউডের থেকে বড়, আরো বড় ইন্ডাস্ট্রি। সো লাইক আমাদের মানুষজন বলে যে কি গেম খেলতেছে, কিন্তু গেম ইন্ডাস্ট্রি অনেক বড় ইন্ডাস্ট্রি। সো এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আর কি। আচ্ছা ইতিহাস ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক কি কি প্রভাব হতে পারে? সবার আগে বলবো যে হাত পা ভেঙে টেঙে। অবশ্য এটা নিজেরই দোষ, কারণ আমি বললাম তো আগে যে বসাইছি না তুমি তো ওই ওয়ার্ল্ডে আছো, তুমি তো জানো না।
বাট আমার তো মাথায় যাদের একটা motion আছে। জানবে না কেন? ওটা তো জানা এক্স্যাক্টলি উচিত। মোশন সিকনেস হাত পা টাইট লাগছে। একটা হচ্ছে আচ্ছা একটা হলো ও যেমন বললো যে লাইক শারীরিক ক্ষতি হতে পারে, এটা একটা লিখলাম। 2 নম্বর হচ্ছে মোশন সিকনেস। মোশন সিকনেস জিনিসটা তোমরা বুঝো? হ্যাঁ। মোশন সিকনেস তোমরা সবাই ফিল করছো যারা মনে করো যে বাসে যায় বমি টমি করে। বাসে আমার আসলে কি তুই আমার কাছে আছিস? আমার ইয়াটা বের হয়ে গেল। তো তো মোশন সিকনেসটা কি হয়েছে তোমরা পড়বা বায়োলজি বই, আমাদের কানের এখানে একটা ইয়ার মতো আছে, টিউবের মতো আছে কানের ভিতরে, যে অ্যাম্পুলা না কি বলে, ওর মধ্যে মনে করো চুনের মতো থাকে। হ্যাঁ, সো চুনের মতো কি কি জানি থাকে। তো ওদের পরে আমাদের সবার কান ময়লা বললেই ওটা 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 বাই ডিজাইন এরকম আমাদের। হ্যাঁ, তো ধরো কিছু একটা থাকে, আমি তো অনেকদিন বায়োলজি পড়ি না, সব চিন্তা করো যে এটা টেস্ট টিউব। হ্যাঁ, এই টেস্ট টিউবের মধ্যে কিছু একটা আছে, হ্যাঁ। ও ডিটেক্ট করতে পারতেছে। ধরো আমরা নরমাল অবস্থায় আছি এরকম, হ্যাঁ। এখন মনে করো তোমাকে একটু উল্টা পাল্টা নাড়াচাড়া করাইলাম, শুয়ে দিক সেদিক করে ধরো। তো ধরো তোমার এই তখন তুমি ধরো একটু বেঁকা হইলা, তুমি কি করে বুঝছো যে তুমি বেঁকা, তুমি সোজা না, তখন মনে করো এই ইয়াগুলো একটু বেঁকে যায়। হ্যাঁ। মানে ধরো এই টেস্ট টিউবের মধ্যে থেকে চুনগুলো বা বালু মনে করো বেঁকে যাচ্ছে, কোথায় কোথায়, আবার ধরো এই দিকে গেলে হালকা বেঁকে যাচ্ছে। তো ভাই বেস যে ট্রাই করতেছে রোলার কোস্টার একজনের মতো। এক্স্যাক্টলি তোর চুল বাঁধা। আচ্ছা তোমরা কি আমার নাচারে দেখে আসতেছো? না, মানে সো এখন মনে করো যে এইভাবে আমাদের শরীর বুঝতে চেষ্টা করে যে মনে করো যে হচ্ছে যে কিছু একটা হচ্ছে। হ্যাঁ। ওই যে আমরা ফিজিক্স বই পড়তাম না, যে ওই যে মনে করো যে গাড়িতে যখন গাড়িতে আসলে স্থিতির আমাদের, জড়তা। হ্যাঁ গাড়িতে আসলে আমাদের বমি কেন হয়? হ্যাঁ, আমাদের গাড়ির 50% কিন্তু গাড়িতে যখন থাকি আমাদের কাইন্ড অফ চলমান থাকে, মানে বডির উপর অংশে আমরা বসে থাকি বাট পুরো শরীরটা চলতেছে। হ্যাঁ, যেটা হয় যে আমরা সামনে ধাক্কা খাই তখন কি হয় যে ওই ব্রেকের ওইটুকুতে আমরা যাচ্ছিলাম বাট ধাক্কা খাইছি কোনো একটা কারণে। তো এরকম মিসম্যানেজমেন্ট হয়, যেটা হচ্ছে যে শরীর তো দেখে আমি তো বসে আছি, ঠিক আছে, কিন্তু চারিদিকে আবার তাকাইলে দেখা যায় যে চলতেছে, লোকেশন চেঞ্জ হচ্ছে, তুমি কনফিউজড। শরীর কনফিউজ হয়ে যায়। আমি কি এখন কি করতেছি, ব্রেন কনফিউজ হয়ে যায় আসলে, যে লাইক বসে আছি না যাচ্ছি। তখন যেটা করে ব্রেন কিছু কনফিউজ হয়ে গেলে তখন ও হচ্ছে উল্টে দেয়, ঠিক আছে, মুখ থেকে যা সব উল্টে দেয়। আমার সমস্যা হলো যে সবচেয়ে best solution আমারটাই হয়। খালি কনফিউজ হয়, বাকিদেরটা হয় না। সবারই হয়। এখন ধরো যে কারোটা একটু বেশি কনফিউজ হয়, কারোটা একটু কম শোনো, confuse তোমার হয়। ব্রেন কাজ করে না। তোমার ব্রেনকে বলতে হবে আমি বাসে আছি, এটা বলছি। এটা একটা হ্যাক আছে, টিকিট দেখাবো, এটা একটা হ্যাক আছে, এটা আরেকটা একটা সলিউশন দিয়ে ঘুমাই যাও। একটা হচ্ছে ঘুমাই যাওয়া, আরেকটা হ্যাক আছে যে আস্তে আস্তে, এ বললো পার্থলে বসে আচ্ছা হ্যাঁ, ওটা করে ট্রাই সেটা হচ্ছে কানে হেডফোন দেয় অনেকে। হ্যাঁ, তুমি যদি কানে হেডফোন দাও, কানে হেডফোন দিলে যেটা হবে যে ধরো কানের ওরা আবার ধরো যে ওই নাচানাচির জায়গায় হেডফোনের শব্দে আবার ধরো একটু চেঞ্জ হয়। হ্যাঁ, এটা হচ্ছে মুনেম করে আমার গোফোনটা দিয়ে, মনে করে যেটা করে ওর যখন বমি বমি ভাব হয় বা মোশন সিকনেস ফিল হয়, কানে হেডফোন দিয়ে জোরে গান বাজায়। হ্যাঁ, তখন ওর শরীরে ফিল করে যে আমিও তো ড্যান্স করতেছি। হ্যাঁ, so তখন কিন্তু কিছুটা কন্ট্রোল হয়। বেসিক্যালি মানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে যে ওর ব্রেন হ্যাঁ, সত্যি কথা বলি, গান দিলে আমার বেড়ে যায়। আচ্ছা হইতে পারে মানে কেমনে জানি তোমার ব্রেন এটা নষ্ট আমি- উল্টা। আচ্ছা না উল্টা ঠিক আছে, হ্যাঁ। না, আমার বাসে নরমালি তাপমাত্রার উপর নিচে চলে ভিআরে মোশন সিকনেস একটা খুব কমন তাপমাত্রা, ইস্যু, এর উপর- এবং এইটা এসি নিয়ে বাসে এসি নষ্ট। ভিআরে মোশন সিকনেস একটা কমন ইস্যু, এবং এটা নিয়ে অনেক রিসার্চ চলতেছে কিভাবে আমরা মোশন সিকনেস কমাতে পারি। আমার একটা নেক্সট রিসার্চ আছে, স্যারের সাথে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে মনে করো আমরা ওই ভিআর বক্স পরাবো, পড়া হচ্ছে ধীরে ধীরে মোশন সিকনেস বাড়াতে থাকবো, মানে স্ক্রিনের মধ্যে মোশন সিকনেস বাড়াতে থাকবো। আর হচ্ছে ব্রেনে হচ্ছে যে বিসিআই সিগন্যাল দিয়ে আমরা জেনারেট করবো যে কোন মানে মোশন সিকনেস বাড়ার সাথে সাথে ব্রেনের ওই মানে উত্তেজনার কি চেঞ্জ আসতেছে এন্ড কোন সময় যায় তুমি বমি করে দিতেছো। মানে ভাই বমি করার মতো কোনো এক্সপেরিমেন্ট করতে হবে। ওটা বেসিক্যালি আমরা তোমাদের জিজ্ঞাসা করব তোমার মোশন সিকনেস বাড়তেছে কি, তোমার মোশন সিকনেস বাড়তেছে কিভাবে, এইটা নিয়ে ধীরে ধীরে তখন আমরা যেটা করব, তোমরা জানো কিনা যে বিসিআই বেসড অনেক ভিআর গেম পাওয়া যায়, যেগুলো তো তুমি মাথায় বিসিআই যন্ত্র করাবো। তোমরা ব্ল্যাক মিরর একটা এপিসোড দেখো, ব্ল্যাক মিররের হচ্ছে সিজন 5 এপিসোড 1, হ্যাঁ নামটা ভুলে গেছি বোধহয়, ব্ল্যাক মিরর প্রি কন্টেস্ট স্যার হঠাৎ করে সিজন 5 এর লাফ মারবো। সিজন 5 এপিসোড 1। আচ্ছা হ্যাঁ। এখন আমি বলি, ব্ল্যাক মিরর হচ্ছে প্রত্যেকটা এপিসোড ইন্ডিপেন্ডেন্ট এপিসোড, ও অ্যান্থোলজি, তাহলে হবে। ঠিক আছে, এবং সবগুলো এপিসোড যে খুব মজার তা না। ব্ল্যাক মিরর একটা টিভি সিরিজ, যে টিভি সিরিজটা ফিউচারিস্টিক জিনিসপত্র নিয়ে কাজ করে। হ্যাঁ, এন্ড প্রত্যেকটা এপিসোড অনেক কুল। সো মানে ইন্ডিপেন্ডেন্ট, সো ব্ল্যাক মিরর সিজন 5 এপিসোড 1 এ একটা ভিআর নিয়ে একটা লাগায়, তো ওইটা ধরে অনেক জিনিসপত্র আছে ওখানে, মেলা কিছু গিয়ে দেখে নিয়ে আসছে, সেটা আমাদের শিকার বিষয় না, বাট আবার সো ওখানে দেখায় একটা ভিআর গিফট ইয়া পাঠায় এতটুকু জাস্ট, মানে ওরকম করে মনে করো যে ও জাস্ট চশমা খুলে মনে করে এতটুকু লাগায়। হ্যাঁ,
দিয়ে মনে করো হচ্ছে ও হাতে কি যেন একটা করে, দিয়ে মনে করো ও চোখ বন্ধ করে, বেসিক্যালি হচ্ছে ও ভিআর ওয়ার্ল্ডে চলে যায়, ওর ব্রেন। তো তুমি চিন্তা করো যে ভিআর আজকে এত বড় আছে, বাট এরকম এতটুকু একটা যন্ত্র আমি মাথার কাছে লাগাবো, and চোখ বন্ধ করবো, and মনে করো আমি আমার ফুল বডি ওই মোট কথা রেডি প্লেয়ার 1 বা সোর্ড আর্ট অনলাইনের মাথার মধ্যে যদি ট্রান্সমিট করতে পারে তাহলে ভালো। বাইরে লাগাচ্ছে, and লাইক মনে করো ওটা হাতে কন্ট্রোল Elon করে Musk নিশ্চয়ই করবে। সো এরকম ফিউচার এরকম লেভেলে চলে যাবে আর কি, ঠিক আছে? সো মোশন সিকনেস নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস বেশি বলা হয়েছে, সেগুলো একটু বলে ফেলি। একটা হচ্ছে অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা, এটা তো অবশ্যই, এবং মানে এটার জন্য আসলে আচ্ছা একটা বলছে যে ব্যয় বৃদ্ধি, ভিআর এর জিনিসটাতে দাম অনেক বেশি, ঠিক আছে, বুঝতে পারতেছো? অতনিতে যে ভয় পায় একটা হচ্ছে মনুষ্যত্বহীনতা। আচ্ছা, ভিআর খেলে কি করে মানুষ মনুষ্যত্বহীনতা হয়ে যাবে বলো তো? আমি জানি না। I mean, in real life মানুষকে মেরে দিয়ে expect করবে এক্স্যাক্টলি, মানে তুমি সারাদিন ধরে ভিআর গেম খেলতেছো, মনে করো গুলি গেম খেলতে খেলতে কিন্তু এরকম হয় যে সারাদিন ধরে গাড়ি উল্টাচ্ছি, পরে রিয়াল ওয়ার্ল্ডে মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু তখন ব্রেন হবে ট্রেন্ড হয়ে যায়, সারাদিন তো এটাই করতেছি। হ্যাঁ, ঠিক সেরকম কল্পনা এই জন্য নির্ভরতা। মিল সিম খেলতে হবে হ্যাঁ, আমার মতো। হ্যাঁ, কল্পনা নির্ভরতা। খেলে দেখ খেলে দেখ জীবনে Best thing is my mind versus- আরেকটা হচ্ছে কল্পনা নির্ভরতা হচ্ছে এরকম যে মনে করো যে সবসময় তুমি কাল্পনিক ওয়ার্ল্ডের মধ্যে আছো, একটা সময় এসে এরকম হতে পারে যে তোমরা এই মুভিটা দেখছো কিনা, ইনসেপশন দেখছো? Yes! ইনসেপশন দেখো, ভাই একটা মুভি আমি দেখছি। প্রথম শুনলাম, আমি ছাড়া অন্য কেউ দেখছে বাংলাদেশে তাই? চেনা মানুষের মধ্যে। ইনসেপশন আমি যতজন আমাদের ক্লাসের ছেলেকে বলছি একজনও দেখে নাই। কে দেখছে ইনসেপশন? দেখো না? হ্যাঁ, আচ্ছা, ইনসেপশন মুভিটা দেখো, এটা আমি মার্কেটের 23টা দেখছি আর আমি হ্যাঁ, এই যে এইরকম আচ্ছা, ইনসেপশন মুভিটা খুব কুল একটা মুভি, ওটা বেসিক্যালি ড্রিম ইঞ্জিনিয়ারিং, কবল ইঞ্জিনিয়ারিং বলে টার্ম বলে। হ্যাঁ, তাহলে ওটা আমি রিয়েল লাইফে পড়ি আমার। আচ্ছা, সো আমি বলি, সো বেসিক্যালি হচ্ছে ওখানে যেটা দেখায় সেটা হচ্ছে যে ওরা লিম্বোতে পড়ে যায়, মানে ড্রিমের মধ্যে ড্রিম যদি ওখান থেকে বের না হয় আরেকটা ও লুপ। ড্রিমের মধ্যে ড্রিম না, এটা লেয়ারের মতো থাকে। Layer এর মতো। প্রথম লেয়ারের ড্রিম হচ্ছে তোর ড্রিম ধর, তারপর আমি তোর ড্রিম, তুই ড্রিমের মধ্যে তোর যে ইয়ে আছে তোর হাতটা, ওর ড্রিমে আমি ঢুকলাম, ওটা সেকেন্ড লেয়ার, এবার থার্ড ফোর্থ লেয়ার। ড্রিমের মধ্যে আমি ড্রিম দেখছি। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই রকম। ছাড়ছি। তো কোন একটা লেয়ারে তুমি যদি মানে মারা যাও অন্য একটা ড্রিমে, তাহলে তুমি মানে ওই ড্রিম থেকে বেসিক্যালি ওই ড্রিম থেকে তোমাকে বের হয়ে আসতে হবে আবার, মানে আচ্ছা। ঘুম ভেঙে আর কি। তাহলে একটা লেয়ার থেকে একটা লেয়ার তুমি জাম্প করতে পারবে। কোন একটা লেয়ারে তুমি যদি মারা যাও, তুমি লিম্বোতে চলে যাবে। সো তখন তুমি আসলে রিয়েল লাইফ আর রিয়েল লাইফের পার্থক্য করতে পারবে না। ড্রিম লাইফে তোমার কাছে সবকিছু মনে হবে ড্রিম। ও আচ্ছা ভাই, এই ওটা কনসেপ্টটা কাল্পনিক, এত করছিল। ওটা কাল্পনিক, মানে ওটা ওটা ভাই ভাই চিন্তা করছিল এই সেম আচ্ছা, কনসেপ্টটা। সো ওটা কাল্পনিক, বাট রিয়েল লাইফে গেমের ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম ফিল হবে। আর তুমি মুভিটা দেখো, আচ্ছা, দেখবো। ঠিক আছে? সো হচ্ছে যে সেই সেরকম তুমি যদি গেম ওয়ার্ল্ডে থাকো, তাহলে তোমার মনে হবে যে দুনিয়া এখন গেম ওয়ার্ল্ড হয়ে গেছে। তুমি রিয়েল লাইফ আর গেম ওয়ার্ল্ডের পার্থক্য করতে পারবে না। একটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষতি। সো স্বাস্থ্যের ক্ষতি তো বুঝতে পারছো, চোখের ক্ষতি হবে, ওই যে আমাদের হাতে বাড়ি খেয়েছে, এরকম ক্ষতি হতে পারে। সো এগুলো ছিল আমাদের ওভারঅল ভিআর। কিছু জিনিস আমরা ভিআর আর এআই থেকে রিক্যাপ করবো, ছোট টার্ম আছে, সেগুলো নিয়ে আমরা আরো দুই একদিন যাবো, তারপরে আমরা এগুলো শেষ করে ফেলবো, তারপরে রোবোটিক্সে হাত দেবো নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। আজকে কি বুধবার, আজকে ক্লাস নাই, শুক্রবার শনিবার। ওকে, তাহলে যে পয়েন্টগুলো বললাম ওগুলো একটু আচ্ছা ঠিক আছে, শনিবারে হিসেবে থাকবে না। ঠিক আছে, সমস্যা নেই, ওকে ঠিক আছে, তাহলে ছুটি। এখন কি ভিআর ট্রাই করবা, তারা থাকবা।